ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি। এছাড়াও আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২। মৌলভীবাজারে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক, কৃষক, ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। বিল হাওর পাহাড় ও চা বাগান পরিবেষ্টিত জেলা মৌলভীবাজারে বেশ কয়েকদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা আর হিমেল হাওয়ার দাপট। অনেক বেলা পর্যন্ত কুয়াশা আর ঠান্ডা বাতাসে আবৃত থাকে পুরো এলাকা। এমনকি দিনের বেলায়ও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এই অবস্থায় খুব সকালবেলা কাজে যোগ দিতে হয় চা শ্রমিক, কৃষক সহ খেটে খাওয়া মানুষের। বড় ও রবি শস্য চাষের মৌসুমে তারা অত্যন্ত কষ্টের মাঝেই করছেন চাষাবাদ। কুয়াশা পড়ছে, কুয়াশার মাঝে আমরা কাজ আইছি। কাজ না করলে তো আমরা খাইতে পারতাম না। কাজ করাই লাগবো, না করলে তো পেটে ভাত মিলবো না ভাই। ঠান্ডা নাকি আমরা খাওয়া করতাম পারি না, আমরা খুব কষ্টে আছি। দিন মজুরি করি, তে বাচ্চা কাচ্চা নিয়ে খাই, কোনো রকম ডাল ভাত দুইটা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। ছিন্নমূল এবং দরিদ্র মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বাতাসে প্রচুর ধুলাবলির কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা লাগছে, 5 দিন শুক্রবারে ভর্তি হয়েছি। আজকে দেখাইছি এক্সট্রা হয়েছে, কমছে না। অপরদিকে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। শীতার্থ দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যে কম্বলগুলো পেয়েছি তা বেশ আগেই আমাদের বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপেরগুলোর বিতরণ কার্যক্রম চলমান আছে। এটা আশা করছি আমরা আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মৃণাল, সারা দেশে শীত জেঁকে বসেছে। উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন? সাহেলি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনের শীতে কিন্তু সিলেটের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। গতকাল পর্যন্ত কিন্তু সিলেটের মানুষ সূর্যের দেখা পায়নি। আজকে কিন্তু কিছুটা শীতের তীব্রতা কম। আমরা অবস্থান করছি সিলেটের মদিনা মার্কেট এলাকাতে। আমি যদি আপনাদেরকে মদিনা মার্কেট এলাকার পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, মাঘের শুরু থেকে কিন্তু সিলেটে চলছে শীতের দাপট। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে কিন্তু শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে এবং সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা গত বৃহস্পতিবার রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রচণ্ড শীতের কারণে কিন্তু সবথেকে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন এবং স্কুল কলেজ খোলা থাকায় কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সকালে স্কুলে যেতে কিন্তু অনেকটা কষ্ট পোহাতে হয়েছে। স্কুল কলেজ খোলা থাকলেও কিন্তু উপস্থিতি একেবারেই কম ছিল এবং যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু সবথেকে কষ্ট পোহাতে হয়েছে। তাদের গড় বা শীতের ভালো কোনো কাপড় নেই, তাই শীতে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। একই দিনের তীব্র শীতে শ্রমিকরা কিন্তু খুব কষ্টে আছে। অনেকের ঘরের পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টাও করছেন। তবে একটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শীতজনিত রোগের প্রকোপও কিন্তু বেড়েছে সিলেটে। বিশেষত শিশুরা রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।
গত এক সপ্তাহে সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ভর্তির সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। আমরা আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং আরো কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এবং আবহাওয়া অফিস যে তথ্য আমাদেরকে জানিয়েছে যে সিলেটে গত 5 দিন ধরে তাপমাত্রার পারদ কিন্তু 15 ডিগ্রির উপরে উঠছে না। তবে স্বস্তির যে বিষয়টি হচ্ছে, আজকে সকাল থেকেই কিছুটা সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের দেখা মেলায় কিন্তু সিলেটে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভিতরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কারণ বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের মুখে কিন্তু আমরা হাসির ঝিলিক দেখতে পাচ্ছি। আসলে এই ছিল সিলেট থেকে শীতের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাহেলি। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দিনাজপুরের পার্বতীপুরে কর্তৃপক্ষের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে প্রায় অর্ধশত অবৈধ ইটভাটা। পরিবেশ আইনকে তোয়াক্কা না করে অবাধে এসব ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় মারাত্মক হুমকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোট ইটভাটার সংখ্যা 38টি। শুধুমাত্র 3টির হালনাগাদ কাগজপত্র থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে চলে আসছে বাকি 35টি ইটভাটার কার্যক্রম। এর মধ্যে পার্বতীপুর পৌরসভার প্রাণকেন্দ্রে একটি, 9 নম্বর হামিদপুর ইউনিয়নে 20টি এবং বাকি 14টির অবস্থান উপজেলার বিভিন্ন ইউনিয়নে। সম্প্রতি বেশ কয়েকটি ইটভাটার চিমনি ভাঙা হলেও আবারও নতুন করে এসব চিমনি তৈরি করতে দেখা গেছে। জনবসতিপূর্ণ এলাকায় নিয়ম বহির্ভূতভাবে এসব ভাটা পরিচালনা করায় হুমকিতে পড়েছে ফসল, পরিবেশ ছাড়াও জনস্বাস্থ্য। এদিকে যখন গাড়িগুলো যায় আমরা স্কুলে যেতে পারি না, এখন দূরের কারণে শ্বাসকষ্ট হয়, আমরা কাজের ন্যায্য মূল্য পাচ্ছি না। ইট প্রস্তুতের প্রধান উপাদান মাটির উপরিভাগ কেটে নিয়ে যাওয়ার কারণে এ অঞ্চলে কৃষি জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। ভাটা কৃষকের টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ইট ভাটা থেকে নির্গত যে কালো ধোঁয়া, এই ধোঁয়ার ফলে পার্শ্ববর্তী জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা পোড়ানোর ফলে এ অঞ্চলে জটিল রোগাক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। কয়লা পুড়িয়ে যে আগুন জ্বালানো হচ্ছে, এগুলো থেকে কার্বন নিঃসরণ হচ্ছে এবং বিভিন্ন কেমিক্যালস নিঃসরণ হচ্ছে। এগুলো আমাদের বায়ুমণ্ডলে এসে এবং তার মাধ্যমে আমাদের মানবদের শরীরে প্রবেশ করছে, বিশেষ করে ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলছে এবং নানা অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে। অবৈধ এসব ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের অভিযান চলছে, আমাদের সহকারী কমিশনার ভূমি নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং কিছু কিছু ইটভাটার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। তারা যদি পুনরায় এগুলো নেওয়ার চেষ্টা করে আমরা আরও কঠিনতর অভিযান পরিচালনা করবো ইনশাআল্লাহ। বৈধ কাগজপত্র ছাড়া কিভাবে চলছে এসব ইটভাটা, এমন প্রশ্নের জবাবে প্রশাসনকে ম্যানেজের কথা জানিয়েছে ভাটা কর্তৃপক্ষ। একটা কাগজপত্র নাই, আপনারা সবাই জানেন কি না? ডিএ সাহেবের আলোচনা করে, পরিবেশ আলোচনা করে এইভাবে চলতেছে ভাটাগুলো। এদিকে কাকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইটভাটা মালিক সমিতির এই সভাপতি। আপনারা কিভাবে চালাচ্ছেন ভাই ভাটা? ভাই ও ভাই, অভিযানে ভাঙার পরও নতুন করে চিমনি তৈরি করে ভাটার কার্যক্রম পরিচালনা করলেও কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। ক্রমান্বয়ে প্রায় প্রত্যেকটা ভাটায় আমরা যাব, আর যে সকল ভাটায় চিমনি নতুন করে তৈরি করতেছে এই বিষয়টা আমরা অবগত ছিলাম না, আপনার মাধ্যমে জানছি। আমরা এখন এগুলোর বিরুদ্ধে আবার অ্যাকশনে যাব। দ্রুততম সময়ের মধ্যে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আব্দুল্লাহ মামুন, মাই টিভি, পার্বতীপুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 19 আসন সাভারে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচনে জয়ী হতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় নির্বাচনী আমেজ বিরাজ করছে এখন। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে দেখুন বিস্তারিত। তফসিল ঘোষণার আগে থেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 19-এর এমপি প্রার্থীরা মাঠে ছিলেন সক্রিয়। নগর ও উপশহর মিলিয়ে গঠিত এই আসনে রয়েছে নানা শ্রেণী পেশার 7,47,070 জন ভোটার। বর্তমানে নির্বাচন নীতিমালার কারণে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা না চালালেও গোপনে চলছে প্রার্থীদের প্রচারণা। ইতিমধ্যে ঢাকা 19 আসনে বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র 11 জন প্রার্থী মনোনয়ন ফর্ম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়
তাহলে অবশ্যই আমরা আমাদের সাভার আশুলিয়া আসন থেকে একটি ভালো রেজাল্ট আমরা আশা করি ইনশাল্লাহ। সাভার আশুলিয়াতে তারুণ্যের যে দল গণ অধিকার পরিষদ, সেই তারুণ্যের দলের একটি বিশাল একটি বিজয় হবে ইনশাল্লাহ। হেভিওয়েট প্রার্থীসহ সকল প্রার্থীরাই প্রতিপক্ষকে মোকাবেলায় নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। এতেই বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে ঢাকা 19-এ ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচন করার জন্য সহায়ক যা পরিবেশ, সেটাও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি। আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমরা এখানে পরিচালনা করছি। এছাড়াও দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিফলন ঘটবে শ্রমিক সহ সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার। এমনটি বলছেন সাভারের সাধারণ ভোটাররা। আমরা যেন নারীদের মাধ্যমে ওরা যাতে আমাদের নিরাপত্তা দেয়, আমরা যেন যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। নতুন ভোটার এরা বুঝে গেছে কাকে দেশ চলবে, কাকে দেশ আর আবার সেই আগের পরিস্থিতি হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি প্রতিপালনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন হতে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্টের যখন পরিপত্র বা নির্দেশনা আসবে সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করা। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচন, এমনটি আশা করছেন ঢাকা 19-এর ভোটার ও প্রার্থীরা। এখন শুধু দেখার পালা সাধারণ মানুষ কার হাতে তুলে দিবে ঢাকা 19-এর দায়িত্ব। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল শাখাত হোসেন বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এই জাতি আজীবন স্মরণে রাখবে। শুক্রবার ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদির নামে লঞ্চঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শহীদ শরীফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম, ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল বিওডব্লিউটি এর পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশের একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাদির অনুসারী এবং হাদির যে লক্ষ লক্ষ লোক হয়েছিল, তারা সবাই আশা করি যে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে, কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না হয়। যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে। বরিশালের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাতের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ ও সদর 5 আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মুজিবুর রহমান সারওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ জেলা, মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দিনাজপুরের পার্বতীপুরের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল ঢাকা মোড়স্থ দলীয় কার্যালয় সংলগ্ন কোচ স্ট্যান্ড এর আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজেডএম মেনহাজুল হক, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাভারে নিজ বাসা থেকে এক ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলা এবং লিঙ্গ কর্তন করা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরে দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর চোখ উপড়ে লিঙ্গ কর্তন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ থেকে স্থানীয়রা সাভার মডেল থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া 10 জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, ইনানী বিচ থেকে প্রায় 15 নটিক্যাল মাইল পশ্চিমে এফপি আল্লাহদান নামে একটি ফিশিং বোট ডাকাতি হয়। এ সময় ডাকাত দল মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি সহ প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে অন্য একটি ফিশিং বোটের মাধ্যমে সহায়তার বার্তা পেয়ে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলেদের জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা খাবার দেওয়া হয়েছে এবং বোট মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।